আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আমাদের হচ্ছে যে গত সপ্তাহে লাস্ট আমরা ক্লাস করছিলাম, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সমতলে বস্তুকণার গতি 9.1। তারটা পেঁচাই গেছে। আচ্ছা, তো সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টার 9.1 এটা আমরা শুরু করব। 9.2টা শুরু করবো আর কি। আজকে হচ্ছে আমাদের 9.1টার একটা এন্ডিং একটা ম্যাথ করাবো। এই ম্যাথটা হচ্ছে আমাকে কয়েকজন নক দিয়েছিল এই ম্যাথটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো ওই ম্যাথটা আমরা করাই। আজকে হচ্ছে আমরা 9.2 এর একসাথে বেসিকও পড়ে ফেলবো। সো 9.2 এর যখন আমাদের বেসিকটা পড়া হয়ে যাবে, এরপর দেখবা যে ম্যাথগুলো অনেক ইজি, ঠিক আছে? আমাদের এই সূত্রগুলো তো বেসিক্যালি আমাদের ইমপ্লিমেন্ট করতে পারার ব্যাপারটাই হচ্ছে আর কি ইম্পর্টেন্ট। আর আমি যে নোটটা দিচ্ছি ওই নোটের সবগুলো ম্যাথ করার চেষ্টা করবো। আগেরটাতে মেবি 26টার মতো ম্যাথ ছিল, ওই 26টা ম্যাথ পুরোপুরি করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকটা। আর যদি কোনোটাতে আটকায় যাও আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু নক দিও, বা মডারেটর অ্যাডমিন যারা আছে রূপক বা হচ্ছে অন্য কাউকে নক দিলে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। তো মেসেঞ্জার গ্রুপে জাস্ট হচ্ছে যে কোনো প্রবলেম থাকলে দিয়ে দিবে, ওইখানের মধ্যে যে কেউ সলভ করে দিবে, ঠিক আছে? বা আমি একটা পোস্ট দিয়ে দিব, পোস্টের নিচে হচ্ছে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাবা, তো ওই প্রবলেমগুলো হচ্ছে আমি সলভ করে দিব বা অন্য কাউকে বলবো এগুলো সলভ করে দিতে, ঠিক আছে? এই তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ওই যে 9.2 শুরু করার কথা। 9.2 শুরু করার আগে 9.1 এর একটা ম্যাথ করাবো, ঠিক আছে? ওই একটা ম্যাথ করাবো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যারা এখনো আসে নাই, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের লেকচার শুরু করি। আর আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যায় কিনা এটা একটু আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তো দেখাই যায় না। সবকিছু ওকে? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আশা করি। হ্যাঁ, ওকে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 9.1 এর ওই ম্যাথটা আগে এন্ড দিয়ে দিই। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 9.1 এর টাইপ 1 এর একটা ম্যাথ, টাইপ 1 এর 22 নাম্বার যে ম্যাথটা, ঠিক আছে? টাইপ 1 এর 22 নাম্বার ম্যাথ। তো এইটা নোটটা তোমাদের পেয়ে যাওয়ার কথা, ওয়েব অ্যাপের মধ্যে আছে। ওয়েব অ্যাপ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে দেন 10 মিনিট স্কুল কোর্সেস একটা পেজ আছে, ওখানে একটু টেক্সট দিও, ঠিক আছে? আশা করি সেটা সমাধান হয়ে যাবে। ওয়েব অ্যাপে প্রত্যেকটারই নোট দিয়ে দিচ্ছি যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি বা আমি যে কন্টেন্টগুলো থেকে পড়াচ্ছি আর কি। তো আমাদের 22 নাম্বার যে প্রশ্নটা, প্রথমে আমরা প্রশ্নটা লিখি, ওগুলো আমাদের ওই ফর্মুলাগুলো যেগুলো আমরা আগেও দেখে আসছি। তো কোশ্চেনটা হচ্ছে এমন: ইউ আদিবেগে চলন্ত, ইউ আদিবেগে চলন্ত। আমরা পরে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ওই পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু রিলেটেড। ইউ আদিবেগে চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। শীতকাল চলে যাচ্ছে, গরম পড়তেছে। নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, এটা আমরা সেম ভাবে চিত্র এঁকে দেন সলভ করব। নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক এফ সমতরণে, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক এফ সমতরণে, আর অবশিষ্ট অংশ হচ্ছে এফ প্রাইম সমতরণে। দেখো দুইটাই কিন্তু সমতরণে যাচ্ছে, এবং অবশিষ্ট অর্ধেক এফ প্রাইম সমতরণে। ম্যাথে কোশ্চেনগুলো লিখতে বিরক্ত লাগে, অনেক বড় বড় কোশ্চেন। অবশিষ্ট অংশ এফ প্রাইম সমতরণে, প্রথম অংশ যায় এফ সমতরণে, পরের অংশ যাচ্ছে এফ প্রাইম সমতরণে। খুব ভালো কথা। সমতরণে কি হচ্ছে? সমতরণে গমন করে। একটা প্রমাণ দিছে, দেখাও যে শেষ বেগের মান একই হবে। দেখাও যে শেষ বেগের মান একই হবে শেষ বেগের মান একই হবে যদি কণাটির সমস্ত দূরত্ব একবার লিখে ফেলো, দেন হচ্ছে যে ক্লাসের সাথে সাথে, তাইলে দেখবা যে ভালো মতো মাথায় ঢুকবে। কণাটির সমস্ত দূরত্ব হাফ এফ প্লাস এফ প্রাইম, হাফ এফ প্লাস এফ প্রাইম। কি হয়েছে? হাফ এফ প্লাস এফ প্রাইম সমতরণে গমন করে, এই হচ্ছে প্রশ্ন। সমতরণে গমন করে। আচ্ছা, আমরা এখন এটা সলভ করা শুরু করি। দেখো, এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ করাবো আজকে। আর টাইপ 2 এর জন্য যেগুলো সেগুলো তো নিজেরা প্র্যাকটিস করবা। সো দেখো আমাদের প্রশ্নটা কি বলতেছে। প্রশ্নের জন্য ডেফিনেটলি আমাদের এই তিনটা ফর্মুলার একটা ইউজ হবে, কারণ আমরা চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো যেগুলো অ্যাপ্লাই হচ্ছে ওই চ্যাপ্টারে শিখতেছি। ইউ আদিবেগে চলন্ত একটা কণা, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এখানে একটা আদিবেগের ঘটনা বলছে, একটা কণা চলবে, ঠিক আছে? আমরা চিত্রটা প্রথমে চিত্র দিয়ে এটাকে হচ্ছে ডিফাইন করে ফেলি, দেন আমরা ম্যাথটা খুব ইজিলি করতে পারবো। ইউ আদিবেগ নিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। একটা কণা, ঠিক আছে?
চলন্ত একটি কণা মানে চলতেছে, যাচ্ছে যাচ্ছে এই বরাবর নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। দেখো একটা কথা বলে দিছে এখানে, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। এই কিওয়ার্ডটা একটু খেয়াল করো, এটা অনেকে হচ্ছে ভুল করে। নির্দিষ্ট দূরত্বের অর্ধেক বলতে আগে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব বুঝাইতে হবে, এরপরেই না আমরা সেটাকে অর্ধেক করব। ধরে নেই যে নির্দিষ্ট দূরত্ব হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, ওই দূরত্বটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, কোনো সমস্যা নেই। তাহলে দেখো প্রশ্নে যা যা বলতেছে ওই জিনিসটারই জাস্ট আমরা একটা চিত্রে ইমপ্লিমেন্ট করতেছি। কি কি? ইউ আদিবেগে চলন্ত, হ্যাঁ ওই ইউ আদিবেগ নিয়ে যাচ্ছে একটা কণা, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। দেখো নির্দিষ্ট দূরত্বটা আমরা আঁকলাম যে সে এখান থেকে এতটুকু পর্যন্ত গেছে, এটা তার নির্দিষ্ট দূরত্ব এস, অর্ধেক। এখন আমাদের কি করতে হবে? এইটাকে হাফ করতে হবে, ধরে নিলাম এটা মাঝামাঝি। কি হয়েছে? নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। এই দেখো নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট দূরত্বের অর্ধেক কি হইলো? এফ সমতরণে। তার মানে এই যে অংশটা ক্রস করছে সেটা কিন্তু সে এফ সমতরণ নিয়ে গেছে, এটা ক্লিয়ারলি বলে দিছে, এটা পরেই দেখতেছি। এবং অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ বলতে কি পরেরটা বোঝাচ্ছে, অবশিষ্ট অংশ এফ প্রাইম সমতরণে গমন করে, করেটা লিখতে ভুলে গেছে, সমতরণে গমন করে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি বলছে। প্রথম অংশ হচ্ছে কি এই এফ সমতরণে, দ্বিতীয় অংশ বলতেছে এফ প্রাইম সমতরণে। এইটার মধ্যে দিয়ে আমাদের আরো একটা ক্লু দিয়ে দিছে, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। তার মানে নির্দিষ্ট দূরত্ব যদি এস হয়, এই অংশটাকে আমরা এস বাই টু বলতে পারবো না? ডেফিনেটলি বলতে পারবো এই অংশটা। আবার এই অংশটাকেও আমরা এস বাই টু বলতে পারবো, মানে নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, আর এটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। আশা করি এটা নিয়ে কোনো রকমের সমস্যা থাকার কথা না, ঠিক আছে। তো এই গেল এখান থেকে ঘটনা। তার মানে প্রথমটা বললো কি এফ সমতরণে, পরেরটা বললো এফ প্রাইম সমতরণে। এখন একটা জিনিস দেখো, ইউ আদিবেগে চলন্ত একটা কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক এফ সমতরণে এবং অবশিষ্ট অংশ এফ প্রাইম সমতরণে গমন করে। দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব এই সমতরণে গমন করে। এই লাইনটা পড়তে পড়তে অনেকে লাইনের মধ্যে হারাই যায়। একটা জিনিস চিন্তা করো যে এই যে কণাটা যাচ্ছে, যাওয়ার সময় এই পয়েন্টে যে অর্ধেক আমরা বলতেছি, এই অর্ধেক একটা বেগ পাবো, ওই বেগটাকে আমরা ইউ1 দিয়ে বুঝাইলাম, আর শেষে একটা বেগ পাবো যেটাকে আমরা ইউ2 দিয়ে বুঝাইলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ওভারঅল যে সিনারিওটা। এখন আমাদেরকে দেখো এই লাইনটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। আগে আমরা এইটাকে হিসাব করি একটু। পুরো প্রশ্নটাতে দেখো আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলছে। এইটাকে যদি আমরা একটা সামারাইজ করি, শেষ বেগের মান একই হবে। শেষ বেগের মান একই হবে বলতে আসলে কি বুঝাচ্ছে? আমরা ইন্ডিভিজুয়ালি হিসাব করতে পারি, প্রথম থেকে এই অর্ধেক, আবার এইখান থেকে এই অর্ধেক। তো শেষ বেগের মানটা একই হবে। কার সাথে একই হবে? এটার মধ্যেই কিন্তু ঘটনাটা পুরোটা লিখা আছে। তুমি যখন মেইন কথা একদম শর্টে এক লাইনে বলবো পুরো ঘটনাটা, এই অর্ধেক আর এই অর্ধেক করে যখন শেষ বেগের মান বের করবা, তখন একটা শেষ বেগের মান আসবে, এটা তো জানো সবাই। আবার কণাটির সমস্ত দূরত্ব মানে তুমি পুরাটা নিয়ে একসাথে একটা বের করবা, তখন আনসার একই আসবে, এটা তো আসতেই পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। তো আমরা বলি যে প্রথম ক্ষেত্রে বলতে আমরা কার কথা হিসাব করতেছি? চাইলে পয়েন্ট দিয়ে দিতে পারো, এ বি দিতে পারো, দেন এ বি অংশের জন্য। প্রথম ক্ষেত্রে বলতে এই প্রথমটার জন্য আমরা হিসাব করতেছি। আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে ভি ইউ আর এখানে এফ এস, প্রথম সূত্রটা আমরা ইউজ করতে পারবো সেটা অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো একটা মজার ব্যাপার, প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলতেছি, প্রথম ক্ষেত্রে মানে প্রথম ক্ষেত্রেই, বাকিটা বাদ। প্রথম ক্ষেত্রটা নিয়ে হিসাব করো, আদি বেগ ইউ, এখানে হচ্ছে তোমার শেষ বেগ u1, তারপর তোমার এখানে ত্বরণের জায়গায় বসবে f, এস এর জায়গায় বসবে s/2, এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। মানে আমরা প্রথম ক্ষেত্র মানে প্রথম ক্ষেত্র নিয়ে হিসাব করতেছি। ম্যাথের মধ্যে তুমি যদি কোনো লাইন মুখস্থ করার চেষ্টা করো বা হুট করে ম্যাথ করতেছো একটা সূত্র আসে, সূত্রটা মুখস্থ করে ম্যাথটা করার চেষ্টা করব, এরকম যদি ভাবো। একটা কথা বলি, আমি যখন ইন্টারে ছিলাম তখন আমার কাছে নিজের কাছে একটা ধারণা ছিল এমন টাইপের, মানে ম্যাথ করতে করতে ধরো ডিফারেন্সিয়েশন পড়তেছি, পড়তে পড়তে একটা সূত্র আসে, আমি ওই জায়গায় গিয়ে সূত্রটা শিখবো। বাট এটা একটা ভুল ধারণা ছিল, পরে আমার ভুলটা ভাঙছে যে শুধু ম্যাথ করতে করতে সূত্রটা যদি আমি পড়ি তাহলে দেখা যাবে যে একটা জায়গায় ধরো ddx of tan inverse x এর সূত্র, তো আমি দেখবো কি হঠাৎ করে যখন আরেক জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে সূত্রগুলো সিরিয়ালে আমার মনে নেই। এরপরে কি করলাম, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সূত্রগুলো দেখলাম, প্রত্যেকটা বেসিকগুলো দেখলাম, সব কমপ্লিট হওয়ার পর এরপরে আমি ম্যাথগুলোতে গেলাম। যখন এরপর ম্যাথগুলোতে গেছি দেখি যে না, এখন ম্যাথগুলো টুকটাক বুঝতেছি, এমন টাইপের। আরেকটা মাঝখানে কথা বলে, আমি হচ্ছে এসএসসি এইচএসসিতে ম্যাথ এসএসসিতে পড়ছি, এইচএসসিতে টোটালি কারো কাছে পড়িনি, এগুলো সবগুলো নিজে নিজে বই পড়ে পড়ে শিখছি। এই
তো এটাই হচ্ছে ঘটনা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs। একটা কাজ করবা, ম্যাথের মধ্যে যখন করবা, করার সময় ধরো তুমি একটা লাইন বুঝো নাই যে এটা কেন s/2 হইছে, যে এটা কেন আমি এখানে এই সূত্র অ্যাপ্লাই করতেছি, ওই লাইনটা ক্লিয়ার না হয়ে তুমি পরের লাইনে যাবা না। যাইতে পারো, গেলে হচ্ছে যে ওইটা তোমার কাছে ক্লিয়ার থাকবে না। আর এইচএসসির সময় শুধু একটা কাজ করবা খুব ভালো মতো, তোমার কোন জায়গায় কি ল্যাকিংস আছে এই জিনিসটা ক্লিয়ার করবা। তো ধরো তুমি এই ম্যাথটা পারো না, কথার কথা, এটা তো আমি জানবো না, এটা তো তুমি জানবা। সো তোমার যে জায়গায় ল্যাকিংস আছে তোমার দিক থেকে দায়িত্ব যে এই জিনিসগুলো কোথায় কি কি ল্যাকিংস আছে ওই জিনিসগুলো ক্লিয়ার করা। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, ধরো আমি যখন এইচএসসি পরীক্ষা দিতে যাব, এমন কোনো প্রশ্ন আসলো যে আমি এটা কখনোই দেখিনি, এটা কিন্তু হওয়া সম্ভব না, কারণ ঘুরে ফিরে সবই বইয়ের মধ্যে আছে, আমি পড়ি নাই সেটা অন্য হিসাব। কিন্তু এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, হ্যাঁ আমি এই জায়গাটা পারি না, বায়োলজির অংশটা পারি না, এই ল্যাকিংসটা আমার ক্লিয়ার করতে হবে। যেভাবে হোক আমি এটা হচ্ছে যার থেকে বুঝতে পারি, নিজে বুঝে হইলেও নেটে দেখে হইলেও আমি আমার মতো করে বুঝে নিব, যাতে অ্যাটলিস্ট লিখে আসতে পারো 2টা লাইন হইলো, ঠিক আছে? এই আর বুঝলে পুরাই লিখতে পারবা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। প্রথম ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, হ্যাঁ তোমার টাইম লাগবে, একটা জিনিস 5 মিনিটে পড়তে পারতে সেটা 10 মিনিট লাগবে, বাট তাও তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে গিয়ে এটা নিয়ে বারবার প্যারা নিতে হবে না। প্রথম ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে তোমার u1, তার মানে তুমি এখন এই v এর জায়গাটাকে তুমি u1 দিয়ে রিপ্লেস করবা। তার মানে u1 এখানে যেহেতু স্কয়ার ছিল, সো স্কয়ার বসে যাবে, আদি বেগ u, আদি বেগ u বসে যাবে, ঠিক আছে, u স্কয়ার। তারপর 2 f, এখানে আমাদেরকে প্রথম অংশ তো f সমতরণে বললো, সো এই অংশের জন্য f মানে f ই থাকবে। তারপরে s, s মানে সে কতটুকু গেছে, দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারবো যে সে s/2 পরিমাণ গেছে, তো আমরা এটাকে s/2 বসাবো। আশা করি এই ব্যাপারটা নিয়ে সমস্যা থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো লিখি এখানে আরেকটু, বা u1 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার লেখা যায় প্লাস এখানে 2, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কে, f থাকবে আর s থাকবে, সো এটা সমান fs আমরা বলতে পারতেছি। এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা u1 স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম কি, u স্কয়ার প্লাস fs। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য সেম ভাবে ক্যালকুলেশনটা করি, দেখি কি দাঁড়ায়। তো চলো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা করি, বা চাইলে তুমি এখান থেকে হচ্ছে পয়েন্টটা দিয়ে দিতে পারো, যে এখান থেকে তুমি বি সি দিয়ে দিতে পারো, তখন সেই ক্ষেত্রে পয়েন্ট দিয়ে দিবা যে ওই ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সেম ডাটাগুলো দেওয়া আছে, তো আমরা যদি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, কি দাঁড়ায় দেখো। এই অংশের জন্য আমাদের আদি বেগ কত, আমাদের আদি বেগ হচ্ছে u1, শেষ বেগ হচ্ছে u2, আর কত ত্বরণে গেছে, ত্বরণের জায়গাটাতে কি বসাবো, f প্রাইম বসাবো, কারণ দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে f প্রাইম, আর s এর মানটা কত হবে, s/2। একই ওই যে প্রশ্নে তো বলে দিছে, দেখো এই জায়গায় হচ্ছে তুমি গাণিতিক সুবিধাটা পাবা, তুমি যদি এইটাকে পুরোটা চিত্রে ইমপ্লিমেন্ট করে ফেলো, তুমি জাস্ট চিত্র দেখলে হবে, তোমার আর প্রশ্ন দেখা লাগবে না, কারণ পুরো ঘটনাটা তোমার তখন চিত্রের মধ্যে আছে। আমি অনেককে দেখছি যে চিত্র দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, বা যদি আমাদের চিত্রকে ম্যাথ করতে হয়, অনেকে এগুলোকে হচ্ছে স্কিপ করে, বাট শিখো, অল্প অল্প করে শিখো, দেখবা যে অনেক কাজে আসবে। দেখো তো এই জায়গায় ভি এর জায়গায় আমরা এখন কি বসাবো, ভি এর জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কি আমাদের u2, তার মানে u2 স্কয়ার ইকুয়াল টু আদি বেগ মানে হচ্ছে কত, u1 হবে দ্বিতীয় অংশের জন্য, u1 স্কয়ার প্লাস 2, f এর জায়গাটাতে কি বসবে, f এর জায়গাটাতে বসবে f প্রাইম, সো f প্রাইম বসে গেল, s এর জায়গায় কি বসবে, s এর জায়গায় বসবে s/2, সে কতটুকু ক্রস করছে, তো গেল এটা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, বা u2 স্কয়ার ইকুয়াল টু, দেখো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে u1 স্কয়ার প্লাস সেম আগের মতো 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কে, f প্রাইম আর s থাকবে, তো f প্রাইম আর s এখানে রয়ে গেল। এখন একটা ব্যাপার দেখো, এখানে যে u1 এর স্কয়ারের যে ভ্যালুটা, এটা কিনা আমরা বের করে আসছি একটু আগে, সো এই মানটা দিয়ে আমরা এখানে চাইলে রিপ্লেস করতে পারি, করে দেব, সমস্যা কি। বা u2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u1 স্কয়ারের ভ্যালুটা দেখো, u স্কয়ার প্লাস fs, তো এইটাকে আমরা u স্কয়ার প্লাস fs দিয়ে বসাবো, আর এখানে তো f প্রাইম s ছিলই, বসিয়ে দিচ্ছি। এখন তোমার কমন সেন্স বলে যে এইখান থেকে আর এইখান থেকে তুমি s কমন নিতে পারো, নিয়ে নিব। তাহলে এটা তোমার থাকলো কত, u স্কয়ার প্লাস s কমন নিয়ে নাও, f প্লাস f প্রাইম থাকবে, কোনো কনফিউশন থাকার কথা না আশা করি এটা নিয়ে। সো আমি এই পর্যন্ত যেটা বুঝাইলাম, যে প্রথম কেস আর সেকেন্ড কেসটা এই পর্যন্ত সবাই বুঝছি কিনা একটু আমাকে জানাবা, তারপর আমি তৃতীয় কেসটাতে চলে যাব। আর তৃতীয় কেসটা কোনো কঠিন কিছু না, একদম ইজি, যা পড়ে আসছে এখান থেকে ওইটা ইমপ্লিমেন্ট করবো। সো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আর আমরা যে কাজটা করবো আজকে হচ্ছে চ্যাপ্টার 9.2 যেটা আমরা শুরু করব, ওই 9.2 এর ওভারঅল ওই পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যত রকমের কনফিউশন আছে সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো, দেন আমরা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু রিলেটেড ম্যাথগুলো করবো। ওই চ্যাপ্টারটা অনেক ইজি।
ওকে ডান, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আচ্ছা দেখো, তো আমরা কিন্তু ম্যাথের প্রায় 80% করে ফেলছি, আরেকটু বাকি। শেষ বেগের মান একই হবে। দেখো তো আমরা এখান থেকে শেষ বেগটা বের করছি না, এই যে এই অংশটা, এটা আমরা শেষ বেগই তো বের করলাম। তো এখন আমরা চিন্তা করব যে অর্ধেক অর্ধেক করে না, সমস্ত দূরত্ব বলছে। দেখো এখানে যখন তুমি হিসাব করছিলা অর্ধেক অংশের জন্য ত্বরণ, এই অর্ধেক অংশের জন্য ত্বরণ দিয়ে আমরা বের করছিলাম, বাট আমরা এখন পুরাটার জন্য বের করব, এবং পুরাটার জন্য ত্বরণ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যখন হিসাব করছিলাম আদিবেগের মতো থাকবে, আর এই শেষ বেগটাকে, নতুন যে শেষ বেগ হবে এটাকে আমরা u3 দিয়ে নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখন চিন্তা করবো ভিতরে কিচ্ছু নাই, কোনো ঘটনাই ঘটে নাই, ঠিক আছে? জাস্ট আমার আদিবেগ u, শেষ বেগ u3, আর ত্বরণের মান তো এখানে প্রশ্নে বলেই দিছে, এই ত্বরণও আমার আর এখন দেখতে হবে না। ডান। যদি এমন হইতো তখন আমরা তৃতীয় ক্ষেত্রে কি করতাম, দেখো সেই ইজি। তৃতীয় ক্ষেত্রে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs। তো পুরাটা যদি আমরা হিসাব করতে যাই, আমার আদিবেগ হচ্ছে u, শেষ বেগ হচ্ছে u3, তাহলে আমরা শেষ বেগের জায়গায় u3 বসাবো, আর এখানে স্কয়ার ছিল স্কয়ার বসে যাবে। আদিবেগ u থাকবে, আদিবেগের কোনো সমস্যা নেই, প্লাস 2। এই জায়গায় দেখো ঘটনাটা, ত্বরণ বসাইতে হচ্ছে না, আমাদের প্রশ্নেই বলে দিছে যদি কণাটি সমস্ত দূরত্ব, আমরা এখন সমস্ত দূরত্ব নিয়ে হিসাব করতেছি, হাফ f প্লাস f প্রাইম সমতরণে গমন করে, তার মানে আমরা এখন ত্বরণের জায়গাটাতে বসাবো এইটা, হাফ f প্লাস f প্রাইম। আর এখানে s মানে কি, sই থাকবে, কারণ s তো পুরো দূরত্বটা, ঠিক আছে? দেখো শেষ, ম্যাথ শেষ। এখন দেখো কি করা যায়, u স্কয়ার প্লাস হাফ, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, আর কে থাকবে s ইনটু, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি f প্লাস f প্রাইম। তো এখন যদি এই জিনিসটা তুমি একটু চিন্তা করো, একটু মাথা খাটাইলেই শেষ। তোমার এখানে u3 দেখো, এই ক্ষেত্রে যখন আমরা ইন্ডিভিজুয়ালি হিসাব করছিলাম আমার শেষ বেগের মানটা কত আসছিল, u স্কয়ার প্লাস s ইনটু f প্লাস f প্রাইম। এখন যখন আমরা টোটালটা নিয়ে একসাথে হিসাব করছি আমাদের ভ্যালু কিন্তু সেমই আসছে, u স্কয়ার ছিল u স্কয়ার আসছে, s ছিল s আসছে, f প্লাস f প্রাইম ছিল f প্লাস f প্রাইম আসছে। সো শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব এটাতে অতিক্রম করে। সো আমরা এটাকে বলতে পারি যে u2 এর জন্য যে দূরত্বটা আর u3 এর জন্য যে দূরত্বটা সেটা সমান লিখতে পারো, অর্থাৎ শেষ বেগের মান একই হবে, ঠিক আছে? শেষ বেগের মান একই হবে, প্রমাণিত, শর্ট, শেষ বেগের মান একই হবে। ম্যাথটা বুঝছি কিনা একটু জানাও, এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। শেষ বেগের মান একই হবে, প্রুফড বা শোড, যা ইচ্ছে লিখতে পারো। ডান। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি ওভারঅল যে সিনারিওটা, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, অনেক ইজি, ছোটখাটো। হ্যাঁ, ফিজিক্সের সাথেও মিল আছে আমার কাছে, যখন মনে হয় যে আমি চ্যাপ্টারটা পড়াচ্ছি মনে হয় যে আমি ফিজিক্সই পড়াচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ঘটনা। এখন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু। এটা নোটে আছে পুরোটাই, তোমাদের কাছে অলরেডি ম্যাথটার পুরোটা নোটের কপিও থাকার কথা। আমি সেদিন একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, সো স্টুডেন্টটা আমাকে কোশ্চেন করতেছে যে এমন ভাইয়া এই সূত্রটা, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্রটা এমন কেন? এমন কেন মানে বিজ্ঞানীরা যখন সূত্র আবিষ্কার করছে তখন হচ্ছে যে তারা এমন দিছে, ঠিক আছে? যেমন প্রশ্নটা অনেকটা হচ্ছে এমন যে ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে আমার নাম আলভি কেন। আমার ছোটবেলায় এই জিনিসটা সবাইকে কোশ্চেন করতাম যে তোমার নাম এটা কেন। তো পরে হচ্ছে যে একটা উত্তর দিতাম সবাইকে, বলতাম যে আমাকে দেখতে আলভির মতো লাগে, জন্য হচ্ছে আমার নাম হচ্ছে আলভি, এই আর কি অবস্থা। আচ্ছা, আমরা এখন নতুন চ্যাপ্টারটাতে চলে যাই, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু। সমতলে বস্তু কণার গতি। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদেরকে গুড নিউজ দিই, আমাদের 10 মিনিট স্কুল থেকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলোর একদম 3D অ্যানিমেটেড ভিডিও আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওগুলো বানাচ্ছি, অলরেডি একটা দিয়ে ফেলছি 3D অ্যানিমেটেড, প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম অ্যানিমেটেড। ওকে, সমতলে বস্তু কণার গতি, প্রশ্নটা মুছে গেছে। এখন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা সাব চ্যাপ্টার শুরু করব। আর ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে মোটামুটি এই যে চ্যাপ্টার 9 এখানে একটু বেশি সাব চ্যাপ্টার,
যেমন জটিল সংখ্যাতে হচ্ছে যে দুইটা সাবচ্যাপ্টার আছে, যোগাশ্রয়তে তো নাই, যোগাশ্রয়তে তোমাদের সিলেবাসও নাই, বহুপদীতে একটা সাবচ্যাপ্টার, কণিকে তিনটা সাবচ্যাপ্টার, স্থিতিবিদ্যাতে তিনটা সাবচ্যাপ্টার, বাট এখানে চারটা, যদিও চারটা হলো ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, তো আমরা যেটা পড়বো, আমাদের প্রথম যেটা পড়ার কথা 9.1 এটা শেষ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 9.2। 9.2 চ্যাপ্টারটা অল অ্যাবাউট পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু, ছোটবেলার সূত্র, জাস্ট আমরা একটু রিক্যাপ করব। পড়ন্ত বস্তু যোগ নিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু যোগ নিক্ষিপ্ত বস্তু, এই সূত্রগুলো ওভারঅল দেখবো, ঠিক আছে? তো চলো আমরা একটা সুন্দর করে টাইটেল দিই, টাইটেল দিয়ে হচ্ছে এই ঘটনাগুলো দেখি। তো পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যেসব ওভারঅল যে ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে? প্রথমে আমরা 1 নাম্বার ঘটনাটা দেখি। 1 নাম্বার ঘটনাতে আমরা একটা টাইটেল দিই, টাইটেলটা হচ্ছে এমন টাইপের, নির্দিষ্ট এইচ উচ্চতা থেকে, মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, উচ্চতাটার নাম এইচ দিয়ে দিলাম, নির্দিষ্ট উচ্চতা থেকে ইউ আদিবেগে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ ইউ আদিবেগে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সূত্রগুলো আমরা জানি। তো এই সূত্রগুলোকে হচ্ছে একটা চিহ্ন দিয়ে মনে রাখবো, ইউ আদিবেগে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা আগের চ্যাপ্টারগুলোতে কিছু ছোট ছোট সূত্র পড়ে আসছি, ওই সূত্রগুলা কি কি ছিল আমরা যদি একটু মনে করে দেখি। ওই সূত্রগুলা আমাদের ছিল, প্রথমটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, প্রথম সূত্র। এরপরে ছিল হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার, এটা একটা সূত্র ছিল। এরপর আমাদের আরেকটা সূত্র ছিল কেমন টাইপের, আরেকটা সূত্র ছিল আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ডান, এটা ছিল। আরেকটা সূত্র আমরা পড়ে আসছিলাম এসটিএইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ, এ বা এফ যাই বলো সমস্যা নেই, 2t - 1। তো এই যে পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলা, সূত্র তো সব ঠিক আছে, ইউ প্লাস হাফ এ 2t - 1, হ্যাঁ, পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা, এই সূত্রগুলোর মধ্যে স্পেশালিটিটা কি? এই সূত্রগুলোতে স্পেশালিটি হচ্ছে এখানে যে ত্বরণের মানটা, সেটা আমরা এটার পরিবর্তে অভিকর্ষজ ত্বরণ ইউজ করব, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ, কারণ এই যে পড়ন্ত বস্তু, যেমন ধরো তোমাকে এখন আমি ছাদ থেকে ফেলে দিলাম, তো ফেলে দিলে হচ্ছে তুমি নিচে কেন পড়ে যাও, কেন উপরে চলে যাও না? উপরে যাও, সেটা হচ্ছে পরের ঘটনা, বাট আগে নিচে পড়বা, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের কারণে। ধরো এই জিনিসটাকে নির্দিষ্ট উচ্চতা থেকে একটা ইউ আদিবেগে পড়ন্ত বস্তু, এটা আমরা একটা বস্তু হিসেবে চিন্তা করতে পারি। ধরো এটা হচ্ছে আমার বস্তু, সো এই বস্তুটাকে আমরা কি করব, নিচে ফেলে দিব, এই যে নিচে ফেলে দিচ্ছি, ডিরেকশনটা দেখো, আমরা এটাকে নিচে ফেলে দিচ্ছি। তো আমরা 9-10-এ পড়ে আসছি সুভার্ট নামে একটা ওয়ার্ড, ঠিক আছে? সুভার্ট নামে একটা ওয়ার্ড ছিল এই সূত্রগুলো বোঝানোর জন্য। কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি। সুভার্ট নামে একটা ওয়ার্ড ছিল, VAT, ক্যাপিটাল এই লিখতেছি, ছোট হাতে লেখা দরকার ছিল। এখন দেখো পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইগুলা কি হয়ে যায়, এসটা হয়ে যায় এইচ, মানে সে কতটুকু হাইট ক্রস করতেছে। আদিবেগটা আদিবেগ থাকে, শেষ বেগটা শেষ বেগ থাকে, অ্যাক্সিলারেশন ত্বরণটা হয়ে যায় অভিকর্ষজ ত্বরণ, আর টাইমটা টাইম থাকে। এই যে প্যারামিটারগুলা, এই প্যারামিটারগুলো আমাদেরকে ইউজ করতে হচ্ছে। একটা বস্তুকে দেখো আমরা নিচে ফেলতেছি ইউ আদিবেগ নিয়ে, সহজ কথা ও একটা পড়ন্ত বস্তু, উপর থেকে আমরা ফেলতেছি একটা উচ্চতা থেকে, তো ওর আদিবেগটা কোথায় কাজ করবে, নিচের দিকে কাজ করবে, আদিবেগটা নিচের দিকে কাজ করতেছে। তারপরে আমরা যদি দেখি যে শেষ বেগটা কোথায় কাজ করতেছে, ও যেহেতু পড়ন্ত বস্তু ওর শেষ বেগ নিচে কাজ করবে। তারপরে ওর হাইটটা কোথায় কাজ করতেছে, ওর হাইটটা আমরা এখান থেকে মেজার করব নিচের দিকে, সো হাইটটা নিচে কাজ করতেছে। এরপরে অভিকর্ষজ ত্বরণ, যেটা তো সবসময় নিচের দিকে কাজ করতেছে। তো দেখো একটা জিনিস মাথায় রাখবা, যে একই দিকে যদি চিহ্নগুলা বেশি হয় ওই দিকটাকে আমরা পজিটিভ হিসাবে ধরবো। এখানে তো সবগুলাই নিচের দিকে চিহ্ন, এটা কেস ভিন্ন, পরে আমরা যখন যাব দেখবা যে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হবে। কি বলতেছি খেয়াল রাখো, যে একই দিকে মানে হচ্ছে ধরো নিচের দিকে যেদিকে বেশি চিহ্ন হবে ওই দিকটাই পজিটিভ ধরবো। এখানে এই চিহ্ন নিচের দিকে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, সো এই ক্ষেত্রটাতে আমরা কি করব, নিচের দিকটাকে পজিটিভ হিসাবে ধরবো, নিচের দিকটাকে ধনাত্মক হিসাবে ধরবো। দ্যাট মিন্স আমাদের যে সূত্রগুলা v = u + ft, ওই সূত্রটা হয়ে যাবে v = u + gt, প্রথম সূত্রটা। দ্যাট মিন্স তোমার এই নিচের দিকটা পজিটিভ, h নিচের দিকে, h তো এখানে নাই, দ্যাট মিন্স তোমার প্রত্যেকটাতে প্লাস, প্রত্যেকটাতেই প্লাস, ঠিক আছে? তারপর পরের যে সূত্রটা s = এত, দেন এটা হয়ে যাবে h = ut, ut + হাফ অফ ft স্কয়ার,
এখানে কিছু লিখি নাই, এটা হচ্ছে এমনি দাগ, হাফ অফ জিটি স্কোয়ার হয়ে যাবে, দ্যাট মিনস প্রত্যেকটাতেই পজিটিভ। এরপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এটা হবে 2gh। এটা হচ্ছে মোটামুটি এই তিনটা সূত্র আমাদের কাজে লাগে। আর পরের যে সূত্রটা STH, একটা হচ্ছে বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওই যে কততম সেকেন্ড আছে যে ওই ঘটনাটা, ইউ প্লাস হাফ এর জায়গাটা হয়ে যাবে জি, বা এফ এর জায়গাটা হয়ে যাবে জি, সো হাফ জি 2t - 1। এইটা হচ্ছে মোটামুটি আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ফর্মুলাগুলো, ঠিক আছে। তো নাম্বার 1 ফর্মুলা আমরা কি কি পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার v = u + gt, তারপরে h = ut + half of gt স্কয়ার, তারপর v স্কয়ার = u স্কয়ার + 2gh, আর একটা হচ্ছে hth = u + half g 2t - 1। অনেকে মনে করে যে হচ্ছে যে এটা তোমার উপরে উঠলে আমরা এটাকে প্লাস দিয়ে লিখবো, নিচে নামলে এটাকে মাইনাস দিয়ে লিখবো, বাট চিহ্নগুলো মনে রাখলে একটু বেটার। এখন আমরা যেটা দেখব, আমাদের 1 নাম্বার ঘটনাটা শেষ, এখন আমরা 2 নাম্বার ঘটনাটা দেখব। 2 নাম্বার ঘটনাটা হবে এমন যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষিপ্ত, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে ভূমি থেকে ইউ আদিবেগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ভূমি থেকে ইউ আদিবেগে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তু তো উপরেই হয়, ইউ আদিবেগে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে ইউ আদিবেগে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। দেন একটা ব্যাপার দেখো, আমরা একটা বস্তুকে উপরের দিকে হচ্ছে নিক্ষেপ করতেছি, ঠিক আছে, এই একটা বস্তু, সো এটা হচ্ছে ধরো আমাদের যে বস্তুটা, এই বস্তুটাকে হচ্ছে আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো এই যে উপরের দিকে আমরা নিক্ষেপ করতেছি, আমাদের যে প্যারামিটারগুলো ছিল কি কি ছিল, প্রথমটা ছিল হাইট, ওকে আমরা উপরে নিক্ষেপ করতেছি, সো হাইটটা কি হবে দেখো, হাইটটা হবে কোথায় কাজ করবে, উপরের দিকে কাজ করবে, কারণ ওকে আমরা মারতেছি উপরের দিকে। যেমন ধরো আমার হাতে এই মার্কারটা আছে, সো এটাকে আমি উপরের দিকে মারলাম, আমি যখন হাইট চিন্তা করব এখান থেকে সে কতটুকু উঠছে, হাইট উপরের দিকে কাজ করবে। আদিবেগ কোথায় কাজ করবে, আদিবেগও সেম উপরের দিকে কাজ করবে, কারণ বস্তুটাকে আমি উপরের দিকে মারতেছি। শেষ বেগ কোথায় কাজ করবে, শেষ বেগও উপরের দিকেই কাজ করবে, কারণ এটা একটা টাইমে গিয়ে আবার নামতেছে। সো কেন নামতেছে, কারণ এইদিকে গিয়ে ওর বেগ শূন্য হয়ে যাচ্ছে, দেন আবার নামতেছে। খুব ভালো কথা। জি কোথায় কাজ করবে, জি তো সবসময় নিচেই কাজ করে। তার মানে এই যে এখন ওই ব্যাপারটা আমরা একটু ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো, বেশিরভাগ চিহ্নগুলো কোথায় আছে, একটা দুইটা তিনটা উপরের দিকে, আর একটা হচ্ছে নিচের দিকে। সো আমরা উপরের দিকটাকে এখন পজিটিভ ধরে নিব। উপরের দিকটাকে পজিটিভ ধরে নেওয়া মানে বাই ডিফল্ট নিচের দিকটা নেগেটিভ। তার মানে আমাদের সূত্রগুলো হয়ে যাবে, দেখো এখান থেকে লিখতে পারবো v = u - gt। দেখো ভি উপরের দিকটাকে তো আমরা পজিটিভ ধরলাম, সো প্লাস ইউ এর আগেও হচ্ছে তোমার প্লাস, জি এর আগে মাইনাস হবে, কারণ জি হচ্ছে অন্য ডিরেকশনে। বলছিলাম যে একই দিকের ডিরেকশনগুলোকে আমরা পজিটিভ ধরে নিব। তো প্রথম সূত্রটা v = u - gt, এরপরেরটা হবে h = ut - half of gt স্কয়ার, এরপরের সূত্রটা হবে v স্কয়ার = u স্কয়ার - 2gh, তারপরেরটা হবে hth, মানে হচ্ছে একটা তম সেকেন্ডে u - half g * 2t - 1। ডান। তো এই হচ্ছে আমাদের মোটামুটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ফর্মুলাগুলা, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরো দুইটা কেস আমাদের পড়তে হবে, একটা হচ্ছে ওই যে বিচরণকাল, একটা হচ্ছে তোমার পড়তে হবে যে উত্থানকাল, একটা পড়তে হবে পতনকাল, একটা পড়তে হবে তোমার বিচরণকাল, আর একটা পড়তে হবে সর্বাধিক উচ্চতায় কতটুকু উঠছে। পড়বো, এখনই পড়বো। তো এই ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, যে ভূমি থেকে ইউ আদিবেগে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে এটা প্রথম সূত্রটা হবে v = u - gt। দেখো জাস্ট জি নিচের দিকে, প্রত্যেকটাতে জি এর আগে মাইনাস হয়ে যাচ্ছে, u - half g 2t - 1। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, যে নিক্ষিপ্ত বস্তু থেকে আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে তোমার এটা আমরা পড়লাম বেগের সূত্র, তারপরে এটা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বস্তুটা উপরে উঠতে যে সময়টা লাগে, এটা হচ্ছে আমরা বিচরণকাল পড়বো। বিচরণকালটা আগে পড়ি, সমস্যা নেই তো। বিচরণকাল বলতে কি বোঝায়, দেখো এই বস্তুটা ধরো এটা হচ্ছে আমার সেই নিক্ষিপ্ত বস্তুটা, এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় মনে রাখবা শেষ বেগ শূন্য হয়, এটা ফিজিক্সে এমসিকিউতে আসে।
কেন শূন্য হচ্ছে? কারণ এই বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি, এটা আবার কেন নিচে আসতেছে? এটাকে নিক্ষেপ করার কারণে এটা একটা ডিস্টেন্স পর্যন্ত উপরে উঠে শেষ বেগটা শূন্য হয়ে যায়, বেগ শূন্য হওয়ার পর সে আবার নিচে নামে। তার মানে আমরা একটা ব্যাপার শিওর যে এটা হচ্ছে কত হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য হয়। এখন এখানে দুটো কথা আছে, এটা যে উপরে উঠবে যে সময়টা এটাকে বলা হয় উত্থানকাল, আবার নামবে যে সময়টা সেটাকে বলা হয় পতনকাল। এই উত্থানকাল আর পতনকাল মিলায় যেটা হয় সেটাকে বলবো আমরা বিচরণকাল। তাহলে দেখি আমরা যে এটার উত্থানকালটা কত হয়। তো এটা আমরা কাজে লাগাবো, সিম্পল, এটা থেকে ইউজ করা যাচ্ছে বিচরণকাল, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, সো আমরা এই সূত্রটা আর এটা ইজিলি ইউজ করা যাচ্ছে। সো v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা আমরা যদি অ্যাপ্লাই করি, শেষ বেগের মান শূন্য, কোথায়? এটা হচ্ছে যে সর্বাধিক উচ্চতায় শেষ বেগের মান শূন্য হয়ে যাচ্ছে। তারপরে ইউ মাইনাস জিটি, এটা আমরা বসাচ্ছি। তারপরে দেখো এখন মাইনাস জিটি ছিল, এটাকে আমরা অপর পাশে নিয়ে আসলে সেটা প্লাস জিটি হয়ে যাবে ইকুয়াল টু ইউ। তার মানে টি এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, ইউ বাই জি। এটা আমরা কি পাইলাম? এটা আমরা যেটা পাচ্ছি এই যে শেষ বেগের মান শূন্য হয়ে যাচ্ছে, সো এটা আমরা পাচ্ছি যে আমাদের এই উত্থানকালটা, সো উত্থানকাল আর পতনকালটা সমান, তাহলে টি ইকুয়াল টু ইউ বাই জি, এটাকে আমরা বলতে পারবো যে উত্থানকাল হচ্ছে কত? উত্থানকাল হচ্ছে আমাদের এখান থেকে ইউ বাই জি, আবার পতনকাল কত? পতনকাল হচ্ছে ইউ বাই জি, সমস্যা নেই। কিন্তু আমাদের উত্থানকাল পতনকালের চেয়েও আরেকটা ব্যাপার নিয়ে কনসেন্ট্রেশন দিতে হবে, সেটা হচ্ছে বিচরণকাল। ঠিক আছে, সো আমরা যদি বিচরণকালটা যদি বের করতে চাই, দেখো বিচরণকালটা কি হবে? বিচরণকালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল টি সমান, দেখো বিচরণকাল হচ্ছে একবার উঠতে যে সময় আবার নামতে যে সময়, তার মানে বিচরণকাল হবে টি প্লাস টি, দ্যাট মিন্স হয়ে যাবে আমাদের এখান থেকে 2t, আর টি মানে কত, ইউ বাই জি, দ্যাট মিন্স 2u বাই জি, যেটাকে আমরা ইন জেনারেল এভাবে বলতে পারি যে 2u ডিভাইডেড বাই জি। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের যে বিচরণকালটা। তাহলে এখান থেকে দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে বিচরণকালের যে সূত্রটা সেটা হবে টি সমান 2u ডিভাইডেড বাই জি, যেখানে এই টিটা হচ্ছে বিচরণকাল। আমি যখন এইচএসসি তে ছিলাম তখন ফর্মুলাগুলো পড়ার সময় এটা হচ্ছে মার্ক করে করে পড়তাম যে হ্যাঁ ভি এখানে লিখে দিতাম, আবার ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ লিখে রাখতাম, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, টি হচ্ছে যে প্রয়োজনীয় সময়টা, আর এইচ হচ্ছে আমাদের যে হাইট বা উচ্চতাটা। তো এইভাবে বললে সূত্রগুলো একটু বেশি মনে থাকে আমার কাছে মনে হয়। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বিচরণকাল আমরা বের করতে পারলাম। ঠিক আছে, তো বিচরণকাল বা এটাকে আরেকভাবেও লেখা যায়, তো উঠতে সময় হচ্ছে ইউ বাই জি, নামতে সময় হচ্ছে ইউ বাই জি, দ্যাট মিন্স দুইটা ইউ বাই জি, সো 2u ডিভাইডেড বাই জি। তো বিচরণকালের সাথে আমাদের এর নিক্ষিপ্ত বস্তুর আরেকটা কেস জানা লাগবে, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতাটা জানতে হবে, তাইলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এই যে আমরা ফর্মুলাগুলো পড়লাম এটা মনে থাকবে। সর্বাধিক উচ্চতাটা আমরা বলবো, এটা আমি এখন মুছে দিচ্ছি। সো এটা আমরা বুঝছি কিনা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম একটু আমাকে জানাও। আমরা আরেকটা কেস পড়বো। ওকে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটু শুকানো দরকার। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে ওকে এর যে বিচরণকালটা পড়ছি, দেখো আমরা এখান থেকে যে সূত্রগুলো পড়লাম এটা একটা দুইটা তিনটা চারটা আর বিচরণকালের একটা। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতাটা। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা সে কতটুকু উপরে উঠবে, সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা আমরা সাধারণত হাইটকে স্মল এইচ দিয়ে প্রকাশ করি, বাট সর্বাধিক উচ্চতা এটা বোঝানোর জন্য আমরা আরেকটা নোটেশনে যাব। হাইট ইংরেজি যেহেতু উচ্চতা ইংরেজি যেহেতু হাইট, সো এটাকে হচ্ছে আমাদের প্রথম অক্ষরটা এইচ, দ্যাট মিন্স এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করব, যাতে এটা যে সর্বাধিক উচ্চতা এটা বুঝায়। ঠিক আছে, মানে একটা নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক কত উপরে উঠতে পারতেছে, এই যে সর্বোচ্চ কতটুকু উঠতে পারতেছে, এখান থেকে আমি নিক্ষেপ করার পর ওই হাইটটা আমাকে বের করতে হবে। তো হাইটের জন্য আমরা দেখতেছি এই সূত্রটা ইউজ করাটা অনেক বেটার, কারণ এখানে শেষ বেগের মান আছে, সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য হয়। আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g h, ক্যাপিটাল এইচ বসাবো, কারণ আমাদের এখানে এর মাধ্যমে সর্বাধিক উচ্চতাটা আমরা বের করব।
তো আমরা দেখতেছি যে শেষ বেগের মানটা শূন্য। কেন? সর্বাধিক উচ্চতা শেষ বেগ শূন্য, কারণ এটা থেমে গিয়ে এরপরে হচ্ছে আবার আসতেছে, বেগটা শূন্য হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে শেষ বেগের মান 0 বসাইলাম, ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমাদের বের করতে হবে এই যে h এর মানটা। তাহলে এখান থেকে মাইনাস 2gh ছিল, এটাকে অপর পাশে নিয়ে আসলে সেটা প্লাস 2gh হবে, ইকুয়াল টু ইউ স্কোয়ার। কার মান বের করতে হবে? h এর মানটা। সো h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সর্বোত্তম উচ্চতা, বা ম্যাথ করার সময় দেখবে এটাকে আরেকটা নাম দিছে, সেটা হচ্ছে বৃহত্তম উচ্চতা। সর্বাধিক উচ্চতা বা বৃহত্তম উচ্চতা, সর্বাধিক বা বৃহত্তম। ডান, এই হচ্ছে ঘটনা। তো আমরা একটা জিনিস ভুলে যাই যে এই বিচরণকাল আর সর্বাধিক উচ্চতা সূত্রের মধ্যে অনেক কনফিউজ হয়ে যায়। দেখো, বিচরণকালের সূত্রে টুটা হচ্ছে তোমার লবে, আর সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে টুটা হচ্ছে তোমার হরে। বা আমি আরেকটা জিনিস মনে রাখতাম, সর্বাধিক উচ্চতাতে দুইটা 2 আছে। কেমন? সর্বাধিক উচ্চতাতে একটা 2 হচ্ছে তোমার পাওয়ারে, একটা 2 হচ্ছে তোমার এই সহগে। ঠিক আছে? তো এইভাবে মনে রাখলে সূত্রগুলো আশা করি ভুল হবে না। তাহলে আমরা এখান থেকে দেখো, এই কি বলে এটাকে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 4টা সূত্র, 5টা সূত্র, টোটাল 6টা সূত্র শিখলাম। আর ওই যে আরেকটা, ওই যে সময়কাল, যে উত্থানকালটা আর কি। ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝছো, সবার কাছে ক্লিয়ার। প্রচন্ড গরম, ফ্যান চলতেছে, অনেক দূরে চলতেছে। 2 নম্বর ফর্মুলাটা ইউজ করা যায় তো না? যাই তো, একভাবে বের করলেই হয়েছে, যেভাবে ইজি হয়। বিচরণকালটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের, মানে বিচরণকালটা আমরা এভাবে কাউন্ট করি, উত্থানকাল যোগ পতনকাল দিয়ে, মানে উঠতে যতটুকু সময়, নামতে যতটুকু সময়, ওইটার বেসিসে আর কি। দেন বিচরণকালটা আমরা হিসাব করি, উত্থানকাল যোগ পতনকাল, দেন আমাদের বিচরণকালটা হয়। সো উত্থানকালের সময় হচ্ছে তো আমাদের শেষ বেগ শূন্য হচ্ছে, আর পতনকালে নামার সময় তো ওই শূন্য বেগটাকে থেকেই তো নামতেছে, এমন আর কি ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা আরেকটা ঘটনা পড়বো আজকে, এটা মুছে দিচ্ছি। সো আমাদের 2 নম্বর ঘটনাটা শেষ, এবং 2 নম্বর ঘটনার সাথে আনুষঙ্গিক আরো দুইটা জিনিস পড়তে হচ্ছে। একটা হচ্ছে বিচরণকাল, আর একটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এখন যে কেসটা পড়বো, এই কেসটা হচ্ছে আমাদের ম্যাথ আছে কিছু ইমপ্লিমেন্ট করতে হয়। এটা আমাদের 9, 10 এর বেসিক্যালি, কঠিন কিছু না। এটা হচ্ছে মুছে ফেলা দরকার। এটা হচ্ছে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে পড়ন্ত বস্তু, বাট একটা স্পেশাল কেসের পড়ন্ত বস্তু। স্পেশাল কেস কেন? কারণ হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা বিমানে যাচ্ছ, বিমান থেকে একটা জিনিস নিচে ফেলে দিলা। আমি কখনো বিমানে উঠিনি, সো আমার বিমানে চড়ার এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা, তারপরও মোটামুটি যেমন দেখতে বাইরের থেকে যতটুকু জানি ওইটার বেসিসে আর কি বলবো। আচ্ছা, ওকে। সো আমরা এখন যে ফর্মুলাটা পড়বো সেটা হচ্ছে, মানে থিমটা হচ্ছে অনেকটা এমন, মানে একটা বস্তু, তুই চিন্তা করো, ধরো তুমি বিমানে উঠতেছো, ঠিক আছে? একটা বিমান ধরো, সেটা হচ্ছে একদম খাড়া ঊর্ধ্বগামী, মানে রকেটও হতে পারে, যার সময় তুমি কোনো একটা বস্তু এখান থেকে ফেলে দিলা, তখন কি ঘটনাটা হবে? আর তুমি তো বাস্তব জীবনে তুমি বিমান টিমান দিয়ে বুঝতে পারবে না এখন। সো তোমাকে আপাতত আমি যেটা বুঝাই, ধরো তুমি লিফটে যাচ্ছ, বক্স লিফট আছে না কতগুলা, একদম খাড়া উপরের দিকে চলে যায়। ওই লিফটে ওঠার সময় ধরো গ্লাস নাই খোলা, তুমি কি করলো, এখান থেকে একটা জিনিস নিচে ফেলে দিলা। ওই টাইপসের কেসগুলোর ক্ষেত্রে কিরকম হবে ঘটনাটা, ওইটা আমরা দেখবো। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নাম্বার 3। এটাকে নাম দেওয়া যায় এরকম যে, একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে, একটি বস্তুকে নিচে ফেললে, ঊর্ধ্বগামী বস্তু থেকে একটি বস্তুকে নিচে ফেললে, একটি বস্তুকে নিচে ফেলে দিলে, সো একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলে কি ঘটনাটা ঘটবে? তুমি চিন্তা করো, একটা বস্তু যে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, ধরো একটা লিফটে তুমি হচ্ছে উপরের দিকে উঠতেছো, বা একটা হচ্ছে তুমি কোনো বিমানের মধ্যে আছো, যে বিমানটা খাড়া উপরের দিকে উঠতেছে, ওই টাইমে তুমি এখান থেকে কি করলে, একটা বস্তুকে নিচে ফেলে দিলা। তার মানে দেখো, আমাদের বস্তুটাকে তুমি নিচে ফেলতেছো, ঠিক আছে? এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমার সেই বস্তুটা। এই বস্তুটা ধরো একটা পাথর, বা বইতে আছে আমাদের এরকম একটা বোমা দিয়ে ম্যাথ, ঠিক
ঠিক আছে, আবার ভয় পাওয়ার কিছু নেই, বোমা এখানে বার্স্ট হবে না। সো একটা বস্তুকে তুমি নিচে ফেলে দিচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘটনাটা। তার মানে দেখো ওর ক্ষেত্রে কি কি কাজ করতেছে, ওই যে আমরা পড়ে আসছিলাম একটু আগে সুভার্ট দিয়ে, SUVAT, এটা আমাদের হয়ে যাচ্ছে HUVGT, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি যে হাইট কোথায় কাজ করে। এটা হচ্ছে কিন্তু নিচে ফেলতেছে মানে কি পড়ন্ত বস্তু, ওর হাইট কাজ করতেছে নিচের দিকে ডেফিনেটলি। সো হাইট নিচের দিকে কাজ করতেছে। এরপর আমরা দেখি তার শেষ বেগ, ইউটা বলবো, শেষ বেগ কোথায় কাজ করতেছে, শেষ বেগ কাজ করতেছে নিচের দিকে। তারপরে তার জি, অভিকর্ষজ ত্বরণ, কোথায় কাজ করতেছে নিচের দিকে। তার মানে এই তিনটা নিচের দিকে কাজ করতেছে। আমি আদিবেগের কথাটা বলিনি কেন, আদিবেগটাতেই হচ্ছে এখন কাহিনীটা আছে। আদিবেগটা কোথায় কাজ করতেছে দেখো, এই বস্তুটাকে নিয়ে তুমি হও বা একটা বিমান হোক, সে তো উপরের দিকে যাচ্ছিল, সো তার আদিবেগটা কাজ করতেছিল উপরের দিকে। এখন দেখো তোমার বেশিরভাগ ডিরেকশনটা কোথায়, একটা দুইটা তিনটা, টোটাল চারটা কম্পোনেন্টের মধ্যে তিনটা কম্পোনেন্টের ডিরেকশন হচ্ছে নিচে। সো তুমি নিচের দিকটাকে কি ধরে নিবা, নিচের দিকটাকে হচ্ছে পজিটিভ ধরে নিবা। তার মানে উপরের দিকটা হবে কি, তাইলে উপরের দিকটা হবে নেগেটিভ। তো আমরা যে সূত্রগুলো পড়ে আসছি, নাম্বার 1 যে ফর্মুলাটা, সেটা হবে v ইকুয়াল টু, দেখো আমরা যে সূত্রগুলো পড়ে আসছি, আমরা পড়ে আসছি v ইকুয়াল টু u প্লাস জিটি পরন্ত বস্তুর ক্ষেত্রে। বাট আমরা এখন পড়বো v ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। কেন? কারণ এর কনভেনশনটা হচ্ছে তার উল্টাটা। তারপর সেকেন্ড আমরা যে ফর্মুলাটা পড়ে আসছি, h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। বাট এখানে দেখো আমাদের এখানে যেহেতু ইউটা উল্টা কনভেনশনে, দ্যাট নিচের দিকটা পজিটিভ, সো উপরের দিকটা নেগেটিভ হবে। তাহলে h ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলাটা। থার্ড যে ফর্মুলাটা, সেটা আমরা এইভাবে লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমি ইউ এর আগে মাইনাস দিই নাই, কেন দিই নাই কেউ বলতে পারবা? এই ফর্মুলাটাতে ইউ এর আগে মাইনাস লেখা লাগবে না, কিন্তু কেন লাগবে না? আচ্ছা, এই সূত্রটাতে কেন ইউজ করা লাগবে না? আচ্ছা হ্যাঁ, জোস। এখানে আমাদের যেটা ইউজ করা লাগবে না, মাইনাস ইউজ করা যেই কথা, না ইউজ করা একই কথা। অনেকে হচ্ছে ঠিক আনসার দিছো। একটা হচ্ছে শাহবাজ আশরাফি, দেন হচ্ছে মারুফা, আরেকজন হচ্ছে আয়েশা বিন, তারপর তাইফুর, ওরা হচ্ছে সঠিক আনসার দিছো, ঠিক আছে। সো এখান থেকে অনেকের নাম হয়তো দেখতে পারিনি, আমার এখানে 4টা দেখা ছিল। আচ্ছা, এখানে মাইনাস দিলে যা, না দিলেও তা, কারণ এখানে স্কোয়ার আছে। সো এখানে স্কোয়ারের কারণে এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে। এই আর কি ঘটনা। তো এই হচ্ছে আমাদের এখান থেকে যে ঘটনাগুলো। এরপর আরেকটা ফর্মুলা চাইলে এইভাবে লিখতে পারো, ওই যে আমরা আরেকটা পড়ে আসছি, একটা ফিক্সড সময়ে HTH ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে যে ঘটনাগুলো। আজকে রিলেটেড ম্যাথ দেখাবো, মাইনাস ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, ডান। তাহলে এই কেসটা আমাদেরকে এভাবে মনে রাখা যায় যে একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে যদি আমরা একটা বস্তুকে নিচে ফেলে দিই, তখন আমাদের এই ঘটনাগুলো ঘটবে। জাস্ট মাথায় রাখবা যে এই সূত্রগুলোতে আমাদের মাইনাস হচ্ছে ইউ এর আগে, এই তিনটা। তো আজকে এই রিলেটেড একটা ম্যাথ করাই, ক্লাসের টাইমে যেহেতু অনেক টাইম আছে এখনো। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা জিনিস বলে নিই, এই 9.2 চ্যাপ্টার যেটা পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মোটামুটি এই রিলেটেড ফর্মুলাগুলোই লাগবে, যা যা আজকে বললাম। এইগুলো খুব কঠিন কিছু না, একদম সোজা। v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বেসিক্যালি এই তিনটা সূত্রই লাগে, আর এটা আমাদের রেয়ার কেসে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো আমরা আজকে আরেকটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা দেখে আজকের ক্লাসটা এন্ড দিব। দেন আগামী লেকচারে আমরা এই চ্যাপ্টার রিলেটেড আরো অনেক ম্যাথমেটিক্যাল এক্সারসাইজগুলো দেখবো। ওকে, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু চ্যাপ্টারটা চেয়েও আমরা লাস্ট যেটা কমপ্লিট করে আসছি, মানে নোটে যে চ্যাপ্টারটা তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি, ওই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওইখান থেকে দেখবা যে বোর্ড পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসছে, অনেকগুলো আসছে, হিউজ।
ডান। সো আমরা আজকে যেটা করবো এই চ্যাপ্টারে টোটাল হচ্ছে আমাদের যে ম্যাথগুলো আছে টাইপ 1 এর ম্যাথগুলো স্টার্ট করব। টাইপ 1 এ হচ্ছে একটা কুয়া রিলেটেড ম্যাথ আছে। এই এত বড় ম্যাথটা হচ্ছে কোন একটা বোর্ডে খুব সম্ভবত এমসিকিউ তে দিছিল। এটা একটু মোটামুটি বড় ম্যাথটা, মানে এমসিকিউ হিসেবে বড়, রিটেন হিসেবে ছোট। আচ্ছা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টাইপ 1। এটা শুকাচ্ছে না কেন? আচ্ছা টাইপ 1 এর যে ম্যাথটা করব, টাইপ 1 এর নাম্বার 1 ম্যাথটা, টাইপ 1 এক নাম্বার। কোশ্চেনটা দেখো, একটা কুয়া রিলেটেড যে ম্যাথ, একটি শূন্য কূপে, মানে একটা কুয়াতে একটি শূন্য কূপে, এগুলো আমরা চিত্র এঁকে করব যাতে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়। একটি শূন্য কূপে কি হচ্ছে, একটি পাথরের খণ্ড ফেলা হলো। একটি শূন্য কূপে একটি পাথরের খণ্ড ফেলা হলো। মানে সিনারিওটা অনেক ইজি, একটা কুয়ার মধ্যে একটা পাথর ফেলছে। কুয়ার কথা মনে পড়তে গিয়ে হুমায়ুন আহমেদের অনেক বিখ্যাত একটা নাটক আজ রবিবার, একটা নাটকের কথা মনে পড়ছে। ওই নাটকটা বারবার দেখতে ইচ্ছা করে, এখনো দেখতেছি আরেকবার। আচ্ছা একটি শূন্য কূপে একটি পাথরের খণ্ড ফেলা হলো এবং 3.5 সেকেন্ড পরে, 3.5 সেকেন্ড পরে, দেখো পরন্ত বস্তু, 3.5 সেকেন্ড পরে, 3.5 সেকেন্ড পরে পাথর খণ্ডটির কূপের তলদেশের পরে পাথর খণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। এটা একটা ছিল, কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। হ্যাঁ এটাই একটা প্রমাণ করতে বলছে। এবার পতনের শব্দ শোনা গেল। তো যে জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে শব্দের বেগ, ওই যে আমাদের 19 এরকম ম্যাথ ছিল 327, এখানে আবার কেউ কারবারি করে হচ্ছে চেঞ্জ করতে যাও না, প্রশ্নে যা বলছে তা দিবা। 27 ms ইনভার্স 1 এবং g সমান 9.8 ms ইনভার্স 2। ms ইনভার্স 2 হলে কূপের গভীরতা কত? এটা পুরোটা এমসিকিউ তে দিছিল। কূপের গভীরতা কত? কূপের গভীরতা কত? আচ্ছা তো আমরা দেখি পুরা থিমটা আমরা হচ্ছে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। কি বলছে এখানে, একটা শূন্য কূপে একটা আমাদেরকে কুয়া চিন্তা করতে হবে। একটা সংলাপ ছিল এমন যে জীবনটা হচ্ছে দুঃখের কুয়া, যার কি জানি ছিল, যার কুয়া যত গভীর তার দুঃখ তত বেশি, আমার কুয়ার কোনো তলই নেই। আচ্ছা এটা হচ্ছে ফারুক আহমেদের একটা ডায়লগ ছিল নাটকে। একটা শূন্য কূপে, দ্যাট মিনস একটা হচ্ছে কুয়া, ঠিক আছে, একটা কুয়ার মধ্যে কি হচ্ছে, একটা বারবার কুয়ার মধ্যে ঝাঁপ দিতে যায়। একটি পাথরের খণ্ড ফেলা হলো, দ্যাট মিনস একটা পাথরের খণ্ড নিচে, ধরো এটা হচ্ছে সেই পাথরটা, একটা পাথরের খণ্ড কি করছে, একটা শূন্য কূপে, মানে একটা শূন্য কূপের মধ্যে ফেলছে। খুব ভালো কথা। তারপরে পাথরের খণ্ড ফেলছে যে আমরা ডিরেকশনটা নিচের দিকে দিছি। 3.5 সেকেন্ড পরে পাথর খণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। এটা যে পড়ছে, এটা দিয়ে তোমাকে বুঝায় যে এখান থেকে তো কেউ ফেলছে, সে তো কূপের নিচে ভিতরে ঢুকে তো ফেলে নাই, উপর থেকে একটা কূপের মধ্যে সব পাথর ফেলছে। তো দেখো সে যদি এখান থেকে শব্দটা শুনতে চায়, ধরো এটা হচ্ছে তুমি, সো এটা হচ্ছে যে যদি ধরো তুমি একটা পাথর এখানে ফেলছো, এখানে তুমি বসে আছো একটা টুল নিয়ে, ধরো এটা হচ্ছে একটা টুল, সো তুমি এখানে বসে আছো, এখান থেকে হচ্ছে একটা পাথর ফেলছো, তুমি যদি শব্দটা শুনতে চাও কি করতে হবে, প্রথমে এই পাথরটাকে নিচে পড়তে হবে। দেখো নিচে পড়বে কি, সে তো হচ্ছে যে বাতাসে চলে যাবে না, নিচে পড়তে একটা সময় লাগবে, ওই সময়টাকে আমরা T1 দিয়ে বুঝাইলাম। শব্দটা যাইতে তো একটা সময় লাগবে তাই না, শব্দটা হচ্ছে T2, শব্দ যাইতে যে সময়টা। তার মানে এই সিনারিওটা আমরা একটু বুঝার চেষ্টা করি। একটা শূন্যকূপে একটা পাথরের খণ্ড ফেলা হলো, এইগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেয়। একটা পাথরের খণ্ড ফেলছে, পড়তে একটা সময় লাগবে, আবার শব্দটা যে যাবে শব্দটার একটা সময় লাগবে, কারণ ও পড়বে, পড়ার পর শব্দটা আসতেও তো একটা সময় লাগবে, তারপরে না তুমি শুনবা। সো দ্যাট মিনস এখানে দুইটা টাইমের ঘটনা বলে দিছে এই লাইনের মাধ্যমে। দেখো
3.5 সেকেন্ড পরে পাথর খণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। তার মানে দেখো ও শুনছে কতক্ষণ পরে, ফেলার 3.5 সেকেন্ড পরে। 3 সেকেন্ড চিন্তা করো, 1 2 3, 3.5। তো 3.5 সেকেন্ড পরে শুনছে, দ্যাট মিন্স এই পাথরটা পড়ছে, সময় লাগছে একটা, এইটা আবার ক্রস করে গিয়ে ওর কানে গেছে। এই যে ধরো এটা হচ্ছে ওর কান, সো ওর কানের মধ্যে গেছে। সো এই কানের মধ্যে যে গেছে, দ্যাট মিন্স 3.5 সেকেন্ড সময় লাগছে। তার মানে এই জিনিসটা আমরা বলতে পারি না যে T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5। এটা আগে পড়বে, পড়ার পরেই না শব্দটা শোনা যাবে। এটা গেল আমাদের এখান থেকে ঘটনা। তারপরে এরপরে কি বলছে, শব্দের বেগ 327 এমএস ইনভার্স 1। আচ্ছা, শব্দের বেগ কোন ক্ষেত্রটাতে ইউজ হয়েছে দেখো তো। শব্দের বেগ কি এটাতে ইউজ হয়েছে? না, এটা তো পাথরটা পড়ছে, পড়তে যে সময় লাগছে। শব্দের বেগের ঘটনাটা ঘটছে এই জায়গাটাতে, শব্দের বেগের ঘটনাটা ঘটছে এই জায়গাটাতে যখন গেছে। এই সময়টা কি, শব্দটা যাইতে যে সময়টা সেটা। তো আমরা জানি এখান থেকে আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছে, শব্দের বেগ। একটা জিনিস আমাকে জানাও, শব্দের বেগ কি সমবেগ নাকি অসমবেগ? কোনটা? শব্দের বেগ সমবেগ নাকি অসমবেগ? কোনটা? এটা আমাকে একটু জানাও। শব্দের বেগ কি হবে, সমবেগ না অসমবেগ হবে? কানগুলো সুন্দর। শব্দের বেগ কি হবে, সমবেগ নাকি অসমবেগ? কথা আগে আসতেছে? আচ্ছা, শব্দের বেগ হচ্ছে সমবেগ। আচ্ছা, শব্দের বেগ সমবেগ 322 সমবেদনা। শব্দের বেগ হচ্ছে আমরা পড়ে আসছি যে 9-10 এর বইগুলাতে 300 কত 332 পড়ে আসছিলাম। আবার কোনো কোনো বইতে দেখলাম যে এখন মনে হয় 343 দিছে। ওইটা আমাদের দেখতে হবে না, আমাদের এখানে যেটা বলছে আমরা ওইটাই কাজে লাগাবো। আচ্ছা, তো দেখো আমরা এখান থেকে দুইটা কেস চিন্তা করবো, একটা হচ্ছে পাথরটা পড়ছে আর একটা চিন্তা করবো যে শব্দটা গেছে। তো আমরা যদি চিন্তা করি যে প্রথম ক্ষেত্রে শব্দের বেগ অবশ্যই সমবেগ হবে, এবং এইখানে তোমাকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এটাকে কাজে লাগাইতে হবে প্রথম ক্ষেত্রে। এই কারণে জিজ্ঞেস করা, প্রথম ক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো পড়ে আসছি, সূত্রগুলো কি কি পড়ে আসছি, v = u + gt। দেন হচ্ছে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কূপের গভীরতা। এই কূপটা কতটুকু গভীর এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। সো h এর মানটা আমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকে সূত্রটা যদি এটা অ্যাপ্লাই করি ইজি হয়, h = ut + ½ of gt²। ঠিক আছে, আমাদের তো ঘুরে ফিরে h এর মান বের করতে হবে। তো আদিবেগ দেখো, একটা পাথরের খণ্ড ফেলছে, পাথরের খণ্ড কি বিমান থেকে পড়তেছিল, পাথরের খণ্ড তো এখান থেকে বসেই ফেলে দিছে। তার মানে যেখান থেকেই ফেলুক না কেন, পাথরটা তো আগে আদি বেগে, ধরো এটা হচ্ছে পাথর, এটা আমি ফেলবো কূপের মধ্যে, সে তো স্থির। সো এখানে ইউ এর মানটা 0 হবে। ইউ এর মান 0 হওয়ার কারণে t 0 × t, দ্যাট মিন্স এটা 0 হয়ে যাবে। সো 0 লিখে দিলাম +½ of gt²। তারপরে এখান থেকে 0 + ½ g এর মান আমরা জানি 9.8 বা 9.81ও ইউজ করতে পারো, 9.8 t²। তার মানে আচ্ছা এখানে 0 লেখা লাগবে না, তো এটা কাটাকাটি করলে আসবে 4.9। এখানে t1 লিখবা এখানে এই কেসটার জন্য, যেহেতু আমরা এটা অ্যাপ্লাই করতেছি। সো t1 প্রথম ক্ষেত্রটা যেটা পড়তেছে, ঠিক আছে, t1² 4.9 t1²। কার মান আসছে, h এর মান আসছে। প্রত্যেকটাতে এখানে h ছিল, বা h সমান এত বা h সমান এত বা h সমান এত। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথম ক্ষেত্রে হচ্ছে পাথরটা পড়ছে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে শব্দটা গেছে। দেখো এই জায়গাটা আমাদেরকে ইউজ করতে হবে। শব্দের বেগ আমি জিজ্ঞেস করছিলাম যে সমবেগ নাকি অসমবেগ, শব্দের বেগ কিন্তু সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি, কি ছিল জানি, s = vt ছিল। বাট আমাদের এখন s = vt হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে তো হাইটের ব্যাপার। সো এটা হয়ে যাবে আমাদের h = vt। ঠিক আছে, h = vt। আর এটাকে আমরা t লিখবো না, t2 লিখবো। ঠিক আছে, t2 লিখবো। কেন t2 লিখবো? কারণ শব্দ তো, এটা তো শব্দের জন্য হয়েছে, একটাই আমি বিকালে দিয়ে দিছি আর কি। তাহলে এটা হয়ে যাবে আমাদের শব্দের বেগ h = vt2। আচ্ছা, তো v এর মান দেখো, v এর মান কত বসাবো, এই যে v এর মান বসাবো 327 বসাইলাম। তারপরে এখান থেকে t2, তার মানে এখান থেকে আমাদের যে h এর মানটা সেটা আসতেছে আমাদের 327 t2। সো এই হচ্ছে আমাদের এখান থেকে ওভারঅল যে ঘটনাটা। তারপরে দেখো এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমাদের h এর মানটা আমরা এখানে বের করে আসছিলাম
4.9 T1 স্কয়ার। তো এইটা আমরা এখান থেকে রিপ্লেস করতে পারি। এখানে আমাদের একটা h ছিল বা h সমান এত, বা h এর মান হচ্ছে 4.9 T1 স্কয়ার, 4.9 T1 স্কয়ার। 327 লেখা যায় এটাকে, 327 রেখে দিলাম। সো T2 এর যে জায়গাটা, এটাতে একটু চিন্তা করি, T1 প্লাস T2 মিলে 3.5। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, T2 এর ভ্যালুটা বের করে নিতে পারি, তাহলে হয়ে যাবে 3.5 মাইনাস T1। কেন এটা করলাম বলতেছি, T2 এর জায়গাটাকে তাহলে রিপ্লেস করে দিব 3.5 মাইনাস T1। কেন T2 এর মানটাকে চেঞ্জ করে এই ফরম্যাটে লিখলাম? আমাদের দরকার হচ্ছে h এর মানটা বের করা। h এর মানটা বের করার জন্য আমরা দেখতেছি যে 4.9 টা একটা সংখ্যা, এটা কোনো সমস্যা না। T1 মানে হচ্ছে সময়, T1 এর মান লাগবে। বাট আমরা যে এই ক্যালকুলেশনটা করতেছিলাম, এখানে কি আমাদের T1 ছিল না, h এর ভ্যালু আমরা জানি 4.9 T1 স্কয়ার, T1 এখানে আসছে। আমরা যদি এখানেও T2 রেখে দিই, তাহলে আমাদের দুইটা আননোন হয়ে যাবে। দুইটা আননোন তো আমার দরকার নাই। আমার হচ্ছে যদি এটাকে আমি T1 এ নিয়ে যেতে পারি, তাহলে আমার এটাও T1 এটাও T1, এখন আমার সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি, মানে আমার এখন জাস্ট এই ইকুয়েশনের মধ্যে আননোন হচ্ছে T1, সো এটা আমরা তো ইজিলি বের করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, যে 4.9 T1 স্কয়ার, আমাকে একটু জানাও যে এটা গুণ দিলে কত আসে? 327 কে 3.5 দিয়ে, পরেরটা তো 327 T1 আসবে। 327 কে 3.5 দিয়ে গুণ দিলে কি আসবে? ওর ব্যাপারে কোনো রকমের ইয়া দেয় না, ওটা আমরা ধরে নিলাম যে ও পাশেই বসে আছে, জাস্ট কূপের মধ্যে ফেলছে। মানে ধরো সে তার হাতটা হচ্ছে ধরো কূপের উপরে, সে কূপের এভাবে ফেলে দিছে। এই মাথা থেকে কান পর্যন্ত দূরত্ব কাছেই। আচ্ছা, 11.1144.5 পুরা সংখ্যা বসাবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, দশমিকের পর আমাদের যে ডিজিটগুলো আসে বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে, ট্রাই করবা দশমিকের পর 4 ঘর পর্যন্ত নেওয়ার জন্য। তাহলে যত দশমিকের পর ঘর বাড়াবা, তত তোমার ক্যালকুলেশনের অ্যাকুরেসি বাড়বে। আচ্ছা, তো এখন এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আমরা সাজাইতে পারি। বহুপদীতে পড়ে আসছো, 4.9 T1 স্কয়ার, দেখো মাইনাস 327 T1 ছিল, এটা সমান চিহ্নের অপর পাশে নিয়ে আসলে প্লাস 327 T1। তারপরে এই পাশে 1144.5 ছিল, এটাকে অপর পাশে নিয়ে গেলে মাইনাস 1144.5, আর এই পাশে ইকুয়াল টু 0। এটা আমরা সলভ করলে কি T1 এর ভ্যালু পাবো না? এটা ক্যালকুলেটরে সলভ করতে পারবো তো? যদি কেউ না পারো আমাকে একটু জানাও যে ক্যালকুলেটরে সলভ করতে পারবো না, আমি দেখাই দিচ্ছি। সলভ করলে দেখো আমাদের এখানে আননোন হচ্ছে T1, আননোনের মান চলে আসবে ডিরেক্ট। T1 এর মান কত আসবে দেখো, T1 এর মান চলে আসলে দেখো T1 এর মানটা এখানে বসাই দিবার হাইট চলে আসবে। সৈয়দা সুমাইয়া, হ্যাঁ কমেন্ট পড়তেছি তো। কমেন্ট হচ্ছে সবগুলো একসাথে দেখা যায় না, আর যেগুলো দেখা যায় ওগুলো পড়তেছে। আচ্ছা দেখাই দিই, কিছুদিন আগেও দেখাইছিলাম এই জিনিসটা, ক্যালকুলেটর কই। আচ্ছা, তো আমাদের যে জিনিসটা করতে হবে, আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, ক্যালকুলেটরের ক্ষেত্রে মোটামুটি অনেক ক্যালকুলেটর ইউজ করা যায়। আমরা জানি নন প্রোগ্রামেবল সকল সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যায়, বাট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমরা যে সেন্টারে এইচএসসি পরীক্ষা দিছিলাম, ওই সেন্টারে হচ্ছে যে একদম দেয়াল অনেক সুন্দর করে সাইনবোর্ড টানাই দিছে যে 100 ms আরেকটা কি জানি একটা ক্যালকুলেটর ছিল, এটার বাইরে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এবং বিলিভ করবা কিনা জানি না, যে প্রত্যেক বেঞ্চে গিয়ে ক্যালকুলেটর চেক করছে এবং যাদের 100 ms এর বাইরে তাদের ক্যালকুলেটর নিয়ে নিছে, এইচএসসির পরীক্ষার কথা বলতেছে। বাট আমি এটাতে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রো, সো এটাতে আমার কোনো সমস্যা হয় না। তো একটা জিনিস ট্রাই করবা যে কিছু মানে সব ক্ষেত্রে যে ঝামেলা করে এমন না, দুই একটা সেন্টারে করে ফেলে, বাট সামহাউ যদি করে ফেলে তখন সেই ক্ষেত্রে তো ঝামেলা, তাই না? আমি দেখছিলাম শুধু ম্যাথ না, কেমিস্ট্রি পরীক্ষার দিন 991 ms একটা ক্যালকুলেটর, ms 991 ms ক্যালকুলেটর এরকমই একটা ছেলে থেকে নিয়ে নিছে ক্যালকুলেটরটা। সো নিয়ে নেওয়ার পর তাকে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার সময় আধা ঘন্টা দাঁড় করে রাখছে, সে কেমিস্ট্রিতে A+ পায়নি। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, চিটাং কলেজের স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট তো হবেই। তো এই আর কি ঘটনা। সো ক্যালকুলেটর ইউজ করার সময় একটু কেয়ারফুলি, আমি জানি যে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া উচিত সব জায়গায়, দেয়, ঝামেলা করে না, ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঝামেলা করে না, বাট চিটাং বোর্ডে কিছু সেন্টারে ঝামেলা করে, বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে করে না এরকম আর কি। এটা হচ্ছে ভাগ্যের উপর, ধরো টিচারের মন চাইলো ঝামেলা করার করে ফেলবে আর কি। সো ট্রাই করবা, আমার একটা সাজেশন যে 100 ms ক্যালকুলেটরটা ইউজটা একটু শিখে নিবা, ঠিক আছে? নাহলে এটা নিয়ে ঝামেলায় পড়তে পারো কখনো, হয়তো বা পড়তে পারো, পড়বা যে এটা আমি বলিনি। আচ্ছা আমি দেখাই,
দেখো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরটা নিবা, প্রথমে হচ্ছে মোড বাটনে যাবা, মোড বাটনে একবার দিবা, কম্পাউন্ড কমপ্লেক্স, কমপ্লেক্স হচ্ছে আমরা জটিল সংখ্যার ম্যাথগুলো করে আসছিলাম এখানে, তারপরে হচ্ছে এখানে এসডি আর এই যে বেস এগুলো আমরা দেখবো সামনে। ইকুয়েশন আমাদের দরকার হচ্ছে এই যে ইকুয়েশনটা সলভ করা, সো আমরা ইকুয়েশন মোডে যাব, ঠিক আছে, ইকুয়েশন মোডে গেলাম। তারপরে ইকুয়েশন মোডে যাওয়ার পর আমাদের এখানে কি এটা আননোন আর একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে নাকি ডিগ্রি, আর এখান থেকে তোমার যে ইএস ক্যালকুলেটরগুলো আছে, ইএস ক্যালকুলেটরে তুমি ইকুয়েশন সলভ করবা এইভাবে। দেখো ইএস ক্যালকুলেটরে তুমি এখান থেকে হচ্ছে যে মোড বাটনটা দিলে তোমার এখানে ইকিউএন লেখা সরাসরি চলে আসবে, দেন এটার ফরম্যাটটা ফিক্স করে নিবা। আমি আগে ইএসটা দেখাই দিই, ফরম্যাটটা ফিক্স করবা, যেমন আমাদের এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটের, কারণ ওই যে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c মানে একটা দ্বিঘাত সমীকরণ, দেন এটা এনশিওর করে জাস্ট সহগগুলো ইনপুট দিবা। আমি এখানে দেখাই, আর এটাতে দেওয়ার সময় তুমি ডিগ্রি দিবা, ডিগ্রি হচ্ছে কত, ডিগ্রি 2 না 3, ডিগ্রি 2 দিবা কারণ আমাদের এটা দ্বিঘাত সমীকরণ। প্রথমে সহগগুলো ইনপুট দিবা, সহগগুলো বলতে কি জাস্ট দেখো একবার 4.9 দিবা, 327 দিবা মাইনাস 1144.5, তার মানে দেখো আমরা দিচ্ছি 4.9 দিবা দিয়ে ইকুয়াল দিবা, তারপরে এখান থেকে 327 দিবা, 327 পরেরটা ইকুয়াল, এরপর হচ্ছে মাইনাস 1144.5, তাহলে দেখো প্রথমটা আসছে কত 3.33 একদম ক্লিয়ার ভ্যালু, এরপর এটা আসছে মাইনাস 70.06। তো আমরা যদি দেখি কত কত আসছে, দেখো 3.33, একটা আসছে 3.33 আহা 3 লিখতে পারতেছি না, 3.33 সেকেন্ড, আর একটা হচ্ছে মাইনাস 70.06 সেকেন্ড। কখনো কি জীবনে দেখছো যে সময়ের মান হচ্ছে মাইনাস হচ্ছে? আমি একবার একটা পরীক্ষা দিয়েছিলাম ক্লাস 4 থেকে 5-এ, যখন সরকারি স্কুল ভর্তি পরীক্ষা হয় যে কতগুলো, তখন আমাদের সময় এরকম সরকারি স্কুল ভর্তি পরীক্ষা হইতো, তো তখন হচ্ছে এরকম কোচিং করতাম, কোচিংয়ে একবার একটা পরীক্ষা দিয়েছিলাম, তো পরীক্ষা দিয়ে বের হয়ে বলছি যে মানে আম্মু জিজ্ঞেস করতেছে যে কত পাবি পরীক্ষাতে, আমি বলছি যে একটা ওই যে কতগুলো আবার ওইখানে মানসাঙ্ক টাইপের থাকে, যে একটা মানসাঙ্ক হয়তোবা ভুল হইতে পারে, হয়তোবা এখানের মধ্যে আমি কত 49 পাইতে পারি 50-এ, আর বাকিগুলো ঠিকঠাক আছে, বাট পরীক্ষার রেজাল্ট যখন দিছে, খাতা দিছে, দেখি যে আমার ওই মানসাঙ্কটাই হয়েছে, আর বাকি পুরো খাতায় বাকি 50 নাম্বার কেটে রেখে দিছে স্যার। তো ওইখানে হচ্ছে আমি যখন পিতা পুত্রের অঙ্ক করছি, পুত্রের বয়স হচ্ছে বেশি চলে আসছে, ঠিক আছে, এই টাইপের সময় বের করছি, সময়ের মান হচ্ছে এরকম মাইনাস চলে আসছে, দূরত্ব বের করছি মানে কতটুকু উপরে উঠবে, আমার আনসার আসছে মাইনাসে, মানে হচ্ছে যে সে মাটির গভীরে চলে যাবে, এরকম আর কি অবস্থা, ঠিক আছে। তো সময় কখনো ঋণাত্মক হইতে পারে না, ঠিক আছে, এই অংশটা বাদ, তার মানে আমরা ওকে অ্যাকসেপ্ট করব 3.33 সেকেন্ডটা। আচ্ছা এখানে আনসার কেন আসছে দুইটা, এটা জানার কথা, দ্বিঘাত সমীকরণে আমরা পড়ে আসছি বহুপদীতে, এখানে আমাদের পাওয়ার যদি 2 থাকে আমাদের আনসার 2টা আসবে, যদি 3 থাকতো 3টা আসতো, যদি 4 থাকে 4টা আসতো, 5 থাকলে 5টা আসতো, ঠিক আছে। ওইটার বেসিসেই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতেছি, কারণ এখানে পাওয়ারের এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এখন দেখো T1 এর ভ্যালুতে তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কূপের গভীরতা কত, H এর মানটা কত। T1 এর মান তো পেয়ে গেছি, জাস্ট এখানে বসাই দিব, গভীরতা চলে আসবে, তার মানে আমাদের এটা হয়ে যাবে কত, দেখো H = 4.9 ইনটু, এটা আরেকবার লিখবা, T1 এর মান হচ্ছে 3.33, তো 3.33 স্কয়ার কত আসে দেখো, এটাই আমাদের আনসার। T2 এর মান, H এর মান আসে 54 সামথিং, T2 এর মান 0.17 আসার কথা না, আরেকবার ট্রাই করে দেখো। একটা জিনিস এখানে ইনপুট দেওয়ার সময় অনেকে হয়তো বা এই জিনিসটা ভুল করো, এই ইকুয়েশনটাকে তুমি কম্পেয়ার করবা কার সাথে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করবা, ঠিক আছে। যদি কম্পেয়ার করো দেখো এখানে x স্কয়ার আছে, তুমি কিন্তু ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছ জাস্ট সহগগুলা, দেখো তুমি এর মান হচ্ছে তোমার 4.9, b এর মান কত, b এর মান হচ্ছে তোমার 327, এটা ইনপুট দিবে ক্যালকুলেটরে। সি এর মান দেখো এখানে কিন্তু প্লাস সি ছিল, তোমার কিন্তু এখানে মাইনাস ছিল, দ্যাট মিন্স তুমি এটাকে প্লাস দিয়ে আবার মাইনাস লিখতে পারো, দ্যাট মিন্স এইটা হচ্ছে তোমার পুরোটা সি এর মান, মাইনাসটা সহটা, ঠিক আছে। আর কূপের গভীরতা কত আসছে বলছিলাম, এটা হচ্ছে জানিস তানজির রহমান, গ্রেট। তারপর হচ্ছে হাজির আক্তার, আয়শা সিদ্দিকা জানাইছো, ঠিকঠাক আছে। শিরিন আক্তার, মাকে মেয়ের থেকে ছোট বানাই দিছো, ওকে। তো এটা আসছে আমাদের 54.33 এককটা কি হবে জানো, 54.33 মিটার। আমার একটা ফ্রেন্ড একবার হচ্ছে পরীক্ষাতে অঙ্কে হচ্ছে 37 পাইছিল 100-তে, তো ওর খাতা দেখে হচ্ছে অনেক অবাক হয়ে গেছিলাম, কি যেন একটা লিখছিল, মানে একটা বই বনভোজনের কতগুলো অঙ্ক আছে না আমাদের ছোটবেলার অঙ্কগুলা, সো এত জন না লিখে এত টাকা লিখে ফেলছে,
ঠিক আছে, তো মানুষকে সে টাকা নিয়ে গেছে। সো এককটা ঠিক রাখাও কিন্তু গুরুত্বপূর্ণ, নাহলে হচ্ছে যে তোমার দেখবে যে মার্ক 1 নাম্বার হচ্ছে উধাও করে দিচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের, এটা যেহেতু গভীরতা বলছে, গভীরতার একক হচ্ছে মিটার। সো এখান থেকে দেখো আমাদের প্রশ্নে কি কি ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর এখান থেকে আমি বলি এই প্রশ্নটার মতো কিন্তু বোর্ডে আসছে একবার, এই প্রশ্নটার মতো হুবহু এই প্রশ্নটা একটা শূন্য কূপের মধ্যে একটা ঢিল ফেলে দেওয়ার পর টি সেকেন্ড সময় পরে শব্দ শোনা গেল, কূপের গভীরতা ভি আর শব্দের বেগ এইচ, শব্দের বেগ ভি আর কূপের গভীরতা এইচ, একটা প্রমাণ দিছে। এখানে যেহেতু জাস্ট এটা প্রমাণ করতে বলছে যে কূপের গভীরতা রিলেটেড একটা প্রমাণ, যেহেতু আমাদের এখানে সংখ্যা দেওয়া ছিল, সো আমাদের একটা সংখ্যা দিয়ে আনসার আসছে, আর ওখানে একটা এরকম টার্মসগুলো দেওয়া। দিনাজপুর বোর্ড 2017-তে এমন একটা প্রশ্ন আসছিল। তারপরে আরেকটা সৃজনশীল, তো এই রিলেটেড হচ্ছে প্রশ্নগুলো, এরকম আরো দু একটা আসছে আমাদের, এরকম একটা বস্তু থেকে উপরে এরকম কূপ রিলেটেড। দেখো তাহলে আমাদের পুরো থিমটা কি, একটা শূন্য কূপ, একটা কূপের মধ্যে একটা পাথর ফেলছে, 3.5 সেকেন্ড পর শব্দটা শুনছে, সহজ কথায় তো পাথরটা পড়তে একটা সময় লাগবে, শব্দটা যাইতে একটা সময় লাগবে, খুব ভালো কথা। শব্দের বেগ বলে দিয়েছে 327, এখান থেকে আমাদের ইউজ করতে হবে যে শব্দের বেগ সমবেগ, দেন সমবেগের সূত্রটা, এই জায়গাটা আমাদের একটু জানতে হবে। আর এখান থেকে আমাদের যে প্রথম ক্ষেত্র বলতে কি পাথরটা পড়তেছে, দ্বিতীয় ক্ষেত্র বলতে শব্দটা যাচ্ছে, মেইন থিম কূপের গভীরতাটা বের করাটা। ঠিক আছে, তো এটা গেল। সো যেহেতু বলতেছে 3.5 সেকেন্ড পর শব্দ শুনছে, দ্যাট মিন্স পাথরটা পড়ছে, শব্দ গেছে, এরপরে সে শুনছে। কানটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখান থেকে যেটা সেটা হচ্ছে T1 + T2 = 3.5, তাহলে T2 এর মানটা বের করছিলাম এখানে বসানোর জন্য। এটা যেহেতু প্রথমে স্থির ছিল, ফেলছে, দেন এখান থেকে আদি বেগের মান 0, তারপর এখান থেকে T1 স্কয়ারের মানটা, T1 এর মানটা বের করা দরকার। সো এখান থেকে আমরা H এর মানটা যেটা বের করছিলাম এটা বসাবো, আর T2 এর মানটা এটা বসাই দেবো। ডান, T এর মান আসছে, নেগেটিভটাকে স্কিপ করে পজিটিভটা নিয়ে দেন আমরা কূপের গভীরতাটা 54.33 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এটার মাধ্যমে আমরা কি কি জানলাম। এখানের মাধ্যমে হচ্ছে এই যে T1 এর ভ্যালুটা জানলাম, T1 এর ভ্যালু জানার কারণে হচ্ছে তুমি কিন্তু T2 এর ভ্যালুটাও ইজিলি জানতে পারো। তার মানে পড়তে কত সময় লাগছে, শব্দ যেতে কত সময় লাগছে, আর কূপের গভীরতা কত, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। সো আজকের ক্লাস আমি এখানে এন্ড করে দেই। আগামীকালকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী যেসব ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব, এটা শেষ করবো। এটা হচ্ছে আমাদের টাইপ 1, কারেন্টলি টাইপ 1 এর 1 নম্বর ম্যাথটা দিয়ে আমরা শুরু করলাম আজকে। এরপর আমরা এর পরবর্তী যে টাইপগুলো আছে বা এই টাইপের আরো যে ম্যাথগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব। আর এখানে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে, জাস্ট সূত্রগুলো একটু পড়ে নিবা, কারণ সূত্রগুলো পড়ে রাখলে ম্যাথগুলো করতে অনেক বেশি ইজি হয়ে যায় জিনিসগুলো। ঠিক আছে, আর এগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং পড়ালেখাগুলো। হ্যাঁ, এটা হচ্ছে এমন হয়েছে, ওইটা এমন হয়েছে, এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা চিত্র এঁকে বাস্তব প্রয়োগগুলো আমরা দেখবো, তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, সো আজকে এন্ড করে দিই এখানে। আমরা এরপর নেক্সট ক্লাসে এই রিলেটেড, নেক্সট ক্লাস বলতে হচ্ছে আগামীকাল এই টাইম 7:45 এই রিলেটেড আরো আদার্স যেসব ম্যাথগুলো আছে ওগুলো আমরা ট্রাই দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।